আমার সময় কতটুকু বরাদ্দ? 40 মিনিট। আমাকে যা বলবে আমি সেখানে থামবো। 40 মিনিট। মানে আমি 12টা 40 থামবো। যদি দেখে না থামি একটু হাত তুলে দিই 5 মিনিট আগে। নমস্কার, আপনারা আজকে অদ্ভুত মুহূর্তে এসেছেন, যে মুহূর্তটা জীবনে রোজ আসে না, ব্যতিক্রমীভাবেই বছরে একবার আসে। যদিও প্রতিটি মুহূর্তে আমাদের স্মরণময়, কিন্তু মানুষের প্রকৃতি একটা বিশেষ দিন সামনে না এলে মানুষ তাকে বিশেষভাবে স্মরণ করে না। তেমনি আজকের দিনটা তেমনই আমাদের কাছে একটা স্মরণীয়। কিন্তু সেই সাবিত্রী মহাকাব্যে বলেছেন যে এভার লাস্টিং ডে, চেতনার এমন একটা স্তরে ছিল কিন্তু উঠে গিয়েছিলেন, সেটা বিজ্ঞান নিয়ে আলোচনা করলে আমি বলতাম আরো 1 ঘন্টা। সত্যি সে জগৎটা যে এভার লাস্টিং ডে, যেখানে অন্ধকার হয় না, চির আলোর দিন। বিজ্ঞান তাই বলছে, সে অন্তত সে এভার লাস্টিং ডে কথা বলেছেন। তিনি যেমন দেখেছেন যেমন যেমন উঠে সাবিত্রী হচ্ছে তার সেই রেকর্ডেশন অফ সি, পৃথিবীর ইতিহাসে এক অন্যতম অভূতপূর্ব মহাকাব্য, যেটা তিনি জার্নি করেছেন সূক্ষ্মতর জগতে। যা তিনি দেখেছেন এইরকম চর্মসূত্রে যা দেখা যায়, তাই তিনি যেমন যেমন দেখেছেন তাকেই তিনি তার মহাকাব্যের মধ্যে তিনি লিখেছেন। কিছু শব্দ অলঙ্কার ভাবে তিনি ব্যবহার করেছেন, কিন্তু সম্পূর্ণ বর্ণনাটাই তার দেখা, কোনো কবির কবিত্ব নয়। তো সেই এভারলাস্টিং ডে, কিন্তু আজকে মায়ের সেই জন্মদিন। মায়ের আজকে 148তম জন্ম জয়ন্তী। কিন্তু যদি জন্ম দিবস বলা হয়, মহা আবির্ভাব দিবস, তাহলে 149তম তার প্রথম জন্মদিন তিনি করলেন। যদি অ্যানিভার্সারি বলা হয়, 148তম জন্ম জয়ন্তী। আমার বারবার একটা জিনিস মনে হয়েছে এই সমস্ত আলোচনায় মিলে, সহজেই মানুষের যে বর্তমান পরিস্থিতি, যা সংস্কার, আমরা কি আবার এসেছি আজকের একটা দিনে এক মহা মানবীর জীবনকে কেন্দ্র করে কিছু কথা শুনবো, একটা ভাবময় জগতে থাকবো? সহজেই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। কিন্তু আমি বলবো যে এটি কিছু হওয়ার নয়। আমি একটু শুরুই করি স্রোতের উল্টো দিক থেকে, কারণ আমি একজন বস্তুপক্ষে একজন গায়কের কর্মী। যারা আমাকে দেখেন ইউটিউব চ্যানেলে, যারা ফেসবুকে দেখেন, আমি প্রত্যেকটা পরিস্থিতি নিয়ে সবসময় আমি কন্টেম্পোরারি থাকার চেষ্টা করি। প্রতিদিন বিশ্ব তথা জাতীয়দের ঠিকানা আমার সামনের দৃষ্টান্ত হচ্ছেন সিওল। তিনি পৃথিবীর এমন একটা ঘটনা নেই যখন তিনি সংবেদনশীল ছিলেন না, তার কলম থেকে সেই লেখা বাদ গেছে। সুতরাং তাকে সামনে রেখে আমি চেষ্টা করে যাই। তো আমার বারবার মনে হয়েছে কিছু হবে না। আজকে এলাম, স্মরণ করলাম, দিব্য শিশুরা কি সুন্দর অনুষ্ঠান করছিল। আমি এমন একটা কাজে থাকি যে আমার শিশুদের আর কিচ্ছু দরকার হয় না। আমার অনেক কাজগুলো একটা অন্যতম কাজ। আমি যদি 1 ঘন্টা বসিয়ে রেখে শিশুদের অনুষ্ঠান শোনাতে, তো আমার থেকে কেউ বেশি আনন্দ পেত না। তাতে যদি বলা হতো আপনার বক্তৃতার বিষয় মাত্র 10 মিনিট বরাদ্দ, আমার চেয়ে বেশি কেউ আই হ্যাভ দ্যাট প্যাশন। সেটা তো বেড়ে। তারপরে এখানে আমরা আরো কিছুক্ষণ কাটাবো, আপনারা শুনবেন, আমি বলবো, এটি কিছু হবে না, হওয়ার নয়। মানুষের প্রকৃতি এমন ভাবে গড়া, সাধারণ প্রকৃতি, মানুষ শুনে ভুলে যায়। এখান থেকে আমরা হাটবাজারের দুনিয়ায় চলে যাব। আমাদের আবিলতা, আমাদের কালেকটিভ কনসাসনেস, আমাদের গণচেতনা,
তার প্রভাব আমাদের ঘিরে ধরবে। আমরা আবার একটা জগতে চুরির মানুষ। আমরা ধর্মেও আছি, জিরাফেও আছি। আমি ধর্মে আর জিরাফে একসাথে থাকলে কিছু হয় না, বস্তুপক্ষ হয়। এই ভারতবর্ষ পৃথিবীকে একদিন পথ দেখিয়েছিল, তার শিক্ষা, তার সংস্কৃতি, তার অর্থনীতি, তার বিশ্ব বাণিজ্য। সেই ভারতবর্ষের অবপতন সেটা হয়েছিল বুদ্ধ যুগের পরে, তারপর শঙ্করাচার্যের পরে। যদিও তাদের অবদান অসামান্য, সেই ইতিহাস নিয়ে আমি আজকে আলোচনা করছি না। সেখান থেকে ফেরার জন্য শ্রীরামকৃষ্ণ প্রথম এসেছিলেন একদম আধুনিক কালের মধ্যে। তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন, আপনারা যদি সেই সময় বাংলাদেশের এই বঙ্গে, বিশেষ করে কলকাতার বাবু কালচারের ইতিহাস পড়েন, আপনাদের ঘেন্না ধরবে যে শিক্ষিত বাবু সমাজের এত অধঃপতন হতে পারে। সেই সময় শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, সেই সময় বিবেকানন্দের আবির্ভাব, সেই বাবু সমাজের মধ্যে শ্রীরামকৃষ্ণ যে জিনিসটা দিতে চেয়েছিলেন, সেই সময় ইতিহাস পড়লে বলবেন নেক্সট টু ইম্পসিবল। কিন্তু যিনি ভগবানের জড়ধরা, তিনি অপ্রতিরোধ, কোনো কিছুই তাকে প্রতিরোধ করতে পারেন না। তিনি সেই কাদার মধ্যে, অজ্ঞানতার মধ্যে তিনি ফুল ফুটিয়েছিলেন। সেটা নিয়ে যদি কোনোদিন আলোচনা করতে হয়, সেই বাবু সমাজ এবং শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, সেটা একটা অন্য বিষয়। আমি দ্রুত চলে আসবো আজকের প্রশ্ন। শ্রীরামকৃষ্ণ এসেছেন, বিবেকানন্দ এসেছেন, তার আগে চৈতন্য এসেছেন, ওদিকে বিশ্বের দিকে তাকালে যীশু খ্রিস্ট এসেছেন, জরথুস্ট্র এসেছেন, মহম্মদ এসেছেন। আর যদি ধর্ম সংস্কারকদের কথা, সমাজ সংস্কারকদের কথা বলা হয়, ব্রাহ্মণ এসেছেন, বিদ্যাসাগর এসেছেন। আজকে কোথায় আমরা দাঁড়িয়ে? কোথায় আমরা দাঁড়িয়ে? শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ তথা পৃথিবী। মনে হয় যে এতটুকু বদলেছে পৃথিবীটা। কিছু বাইরের বিচ্ছিন্ন ঘটনা আর সভ্যতার কিছু বৈরাগ্যের উন্নতি ছাড়া, আর কিছু কিছু মানুষের ব্যতিক্রমী দৃষ্টান্তমূলক জীবন, ক্ষুদ্র গোষ্ঠীগত জীবন, সমাজ মনে হয় উল্টো দিকে হাঁটছে। মনে হয় এদেশে এই বঙ্গভূমি ছিল একচেটিয়া যেন অবতারদের লীলাক্ষেত্র। মনে হয় প্রতিদিন যখন টিভিটা খুলি, যখন সংবাদপত্র, 3-4টে সংবাদপত্র সকালবেলায় খুলি, মনটা খারাপ হয়ে যায়। পড়তে হয়, কেন পড়ি, বিশ্বকে দিকে চলেছে, শুধু খবর রাখতে হয়, তার বেশি কিছু নয়। প্রশ্ন হচ্ছে কেন? তাহলে অবতারদের আশাটা কি ব্যর্থ? ব্যর্থ নয়, কিন্তু কোথাও একটা অসম্পূর্ণতা দেখেছি। তারপরেও এই অন্ধকার খ্রিস্ট ধর্মের নামে যে রক্তপাত হয়েছে, বিশ্বযুদ্ধে তা হয়নি যদি পুরো ইতিহাসটাকে যোগ করি। ধর্মের নামে যে অসহিষ্ণুতা হয়েছে, পলিটিক্যাল ভায়োলেন্স, তার তুলনায় নিষ্প্রভ যদি ইতিহাসের দিকে তাকায়, তাহলে কি হলো? অবতাররা এলেন, এই সমস্ত প্রতিষ্ঠান এখনো বেঁচে রয়েছে অন্ধকারের মধ্যে প্রদীপ ধরার মতো। অ্যাজ এ হোল কি হলো? যদি স্ট্যাটিস্টিক, যদি পরিস্থিতি বিশ্লেষণ করি, বিশেষ কিছু হয়নি। এবং কোথাও কোথাও মনে হচ্ছে আমরা পিছনে হাঁটছি, একদম পিছনে হাঁটছি যদি গণচেতনার সভ্যতার দিকে তাকানো যায়। কেন? শ্রী অরবিন্দ তার হিউম্যান সাইকেল গ্রন্থে যারা বুদ্ধি চর্চা করেন, সমাজ বিজ্ঞান নিয়ে পড়েন, তারা বইটি পড়লে দেখবেন যে পৃথিবীতে সমাজতত্ত্বের ইতিহাসে শ্রী অরবিন্দের হিউম্যান সাইকেল একটা স্রোতের উল্টো দিকে। সমগ্র সমাজতত্ত্ব, সমাজ বিজ্ঞানকে যেভাবে দেখানো হয়েছে যে জড়বাদী দৃষ্টিতে, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে, শ্রী অরবিন্দ বলেছেন না। সেই জন্য শ্রী অরবিন্দ যখন ধারাবাহিকভাবে এই বইটি লেখেন আর্য পত্রিকায়, তার প্রথম নামকরণ ছিল দি সাইকোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যে সমাজ যে বিবর্তিত হয়েছে তার পিছনে মনস্তত্ত্ব। এই মনস্তত্ত্বটি কেউ ধরতে পারেননি, কোন ইতিহাসবিদ, সমাজতত্ত্ববিদ, এমনকি কার্ল মার্কস না।
পারেননি বলে প্রেডিকশন গুলো ভুল হয়েছে। এটি অসামান্য একটি বিজ্ঞান। তার হিউম্যান সাইকেল এখনটা পরিবর্তিত নাম হয়ে গেছে হিউম্যান সাইকেল। তারপরে মূল রচনাবলীর দ্বিতীয় সংস্করণ বেরিয়ে গেছে, তাতেও নামকরণ চেঞ্জ হয়েছে। বইটির বাংলা বেরিয়ে গেছে, বাংলাটা খুব ভালো হয়নি কিন্তু বোঝার পক্ষে যথেষ্ট। যারা মনন করে, প্রশ্ন করে, যুগ কেন এরকম হয়, কেন এরকম হয়, কেন বা একটা অন্ধকার আসে, একটা অগ্রগতির পর আবার একটা ভাবে অন্ধকার আসে, তাদের কাছে এই বইটি অবশ্য পাঠ্য। আমি শ্রী অরবিন্দ ভক্ত বলে বলছি না, আমি কর্নিষ্ঠ পাঠক হিসাবে বলছি। কেন আমি এখনো যে জিনিস বিশ্বাস করি না, সেই বইগুলো যখন বেরোয় আমার বাড়িতে আমাজন ফ্লিপকার্টের সপ্তাহে অন্তত একদিন করে লোক আসে, সেই বইগুলো ডেলিভারি দিয়ে যায়। আমি জানতে চাই যে পৃথিবীতে কি হচ্ছে, বিরুদ্ধবাদীরাও কি বলছেন। শ্রী অরবিন্দ যেটা তার তিনি যে সমন্বয়বাদী ছিলেন সেটা কিন্তু বুঝতে হয়। তো শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেলটা প্রশ্ন করেছেন, ঠিক এই প্রশ্ন যে পৃথিবীতে এত মহামানবেরা এসেছেন, মহাপুরুষরা এসেছেন, পৃথিবীটা কি বদলেছে? এই প্রশ্নটা উনি তুলেছেন। বদলায়নি সামগ্রিকভাবে। কেন বদলায়নি? সমকাল আলোকিত হয়েছে, কিছু মানুষের লাইফে হয়েছে, কিন্তু গণচেতনা, মানুষের যে অবচেতন, নিশ্চেতন, অজ্ঞান, অহংকার, সেটার মধ্যে কোনো প্রভাব পড়েনি। এবং ব্যাপটাইজড হয়েছে ধর্মের দ্বারা, ধর্মান্তরিত হয়েছে, ধর্মের দ্বারা দীক্ষিত হয়েছে, কিন্তু মানুষের বদল হয়নি। শ্রী অরবিন্দ দেখাতে চেয়েছেন সায়েন্টিফিক্যালি যে ব্যাপটাইজ করে, দীক্ষা দিয়ে, মানুষকে নৈতিকতা দিয়ে, ধর্মের পাঠ দিয়ে মানুষের প্রকৃতি পরিবর্তন হয় না। নেক্সট ইম্পসিবল। তাহলে রসায়নটা কোথায় আছে স্থায়ী পরিবর্তনে? সেই রসায়নটা তিনি জানবার জন্য উৎসুক ছিলেন তার শৈশব থেকে। উত্তরটা পেয়েছিলেন আলিপুর জেলে। আমি দ্রুত আসবো, কারণ এই পরম্পরাটা না বুঝলে বিচ্ছিন্নভাবে মায়ের জীবনটা আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। আলিপুর জেলে যখন শ্রী অরবিন্দ কারাবন্দী হলেন, লালবাজারে তখন তিনি বলেছিলেন, আমি জানি এইবার আমার পৃথিবীতে আসা, ভারতবর্ষের মুক্তির প্রকৃত দিশা আমার হাতে। কারণ স্বরাজের স্বপ্ন শ্রী অরবিন্দ ছাড়া কেউ দেখাননি, সাক্ষাৎ প্রত্যক্ষ ইতিহাস, পূর্ণ স্বরাজ। শ্রী অরবিন্দ প্রথম ভারতবর্ষের রাজনৈতিক বাতাবরণ প্রথম তিনি বদলায় এসে সেই ঘোষণা করলেন, তার নিউ ল্যান্ডস ফর ওল্ডে তিনি লিখলেন। কিন্তু তিনি বললেন, আমি তো সুরক্ষিত থাকবো, ভগবান আমাকে সুরক্ষিত রাখবেন, কারণ ভারতবর্ষের যে পূর্ণ স্বরাজ তার দিশাটা আমার হাত দিয়ে। যার জন্য তাকে বলা হতো অগ্নিযুগের ঋষি। এই নামকরণ যার কারুক্ষেত্রে প্রয়োজন, অগ্নিযুগের তিনি ঋষি ছিলেন। কিন্তু কেন আমি বন্দী হলাম? কেন ভগবান আমাকে সুরক্ষিত রাখলেন না? বললেন, আমার সমস্ত বিশ্বাস চলে গেল ভগবানের প্রতি। লালবাজারে তিনি শুনতে পেলেন সেই হৃদয়ের স্পষ্ট কণ্ঠস্বর, অপেক্ষা কর। তারপর থেকেই তার চঞ্চলতা উদ্বেগ থেমে গেল। অপেক্ষা করুন। আলিপুর জেলে চলে গেলে, যেটাকে বলে প্রেসিডেন্সি জেল। আবার দ্বিতীয়বার সেই বাণী, তোমাকে এখানে এনেছি আমার নির্দিষ্ট কাজের জন্য। পৃথিবীতে একটা নতুন নিয়তি, আমি আমার মতো করছি আপনাদের বোঝানোর জন্য, একটা নতুন নিয়তি অপেক্ষা করছে। ফিউচার ডেস্টিনি অফ ম্যান, অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই ফিউচার ডেস্টিনি অফ ইন্ডিয়া, আধুনিক ভারত, স্বাধীনোত্তর ভারত যেখানে যাবে, তার জন্য নতুন ভাবে, কথাটি নতুন ভাবে ক্ষেত্র প্রস্তুত তোমাকে করতে হবে। তোমাকে যদি করতে আগে প্রথমে তোমার ভিতরে সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে। একজন বিজ্ঞানী যেমন ল্যাবরেটরিতে বসে প্রথম তিনি গবেষণা করে যে সাকসেসটা পান, সেটা তখন সূত্রাকারে পৃথিবীর কাছে আছে। আগে তোমাকে সেটা পেতে হবে। সেই জন্য যে বন্ধন ছিন্ন করার শক্তি তোমার ছিল না, আমি তোমার হয়ে ছিন্ন করে দিয়েছি। কি বন্ধন? তিনি জানতেন আমি সুরক্ষিত থাকবো, দেশ আমার হাত দিয়ে সূচনা হবে, স্বরাজের যে সংগ্রাম, যার ভাবশিষ্যরা সত্যি সত্যি পৃথিবীতে ছিল, মাস্টারদা সূর্য সেন, রাসবিহারী
তিনি নিজে আগে পথ দেখিয়েছেন। মালদা জেল থেকে দাদাকে প্রায় শেষ স্তরে চিঠি লিখছেন, অক্সফোর্ড কালেক্টেড ওয়ার্কস এটা পাবলিশ, যে আমি যখন ধর্মে আছি যে ভারতবর্ষ স্বাধীন হবে, স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের মডেলটা কি হবে, মডেল তার শিক্ষা সংস্কৃতি তার সভ্যতা তার কালচার, হোয়াট উইল দ্য মডেল। তখন দাদাকে লিখছে, আমি চিঠিটা যদি আপনারা পান আমি পরে রেফারেন্স দিয়ে দেবো, যে দাদা দেখো আমার ছাত্র জীবনের গুরু হচ্ছেন শ্রী বিবেকানন্দ, তার গুরু শ্রীরামকৃষ্ণ আমার গুরু, এবং শঙ্করাচার্যের বিরাট প্রভাব আমার জীবনে। এটা সত্ত্বেও আমি বলছি আমার কাছে কোনো দিশা নেই যে ভারতবর্ষ স্বাধীনোত্তরকাল পরে কোন মডেলে এগোবে, তার যে রূপরেখা তার যে পরিকল্পনা, আমি দিশাহীন, তত্ত্বগতভাবে ধারণা করা আমার কাছে নেই। একদম শেষ 4-5টা পাড়ায় এই কথা লিখছেন দাদা শরৎচন্দ্র বসুকে। ঠিক এইরকম সময় যখন আমি ইন্টেলেকচুয়ালি তিনি একটা ভয়ে কিছু পাচ্ছেন না, যুক্তি বুদ্ধি প্রশ্নের উত্তর নয়, কোন মডেলের উপর আমি লিখব, আমি আমার ভাবনাটাকে রূপ দেব, ঠিক তখন দাদা আমার কাছে এসে গেল শ্রী অরবিন্দের লেখনী। কোন লেখনীগুলো তিনি আর্য পত্রিকায় লিখছেন, পণ্ডিচারীতে 40 বছর যে তার তপস্যার গৃহ থেকে আর বেরোননি, 1910 চলে গেছে 1950 সাল, তখন 1914 থেকে তিনি লিখছেন আর্য পত্রিকায় সমস্ত বিষয়ে, সেগুলো আমার হাতে আসছে। আমি পেয়ে গেলাম আমার যে প্রশ্নের উত্তর, যে মানুষের পরবর্তী নিয়তি, মানুষ কোথায় যাচ্ছে, তার ফিউচার ডেস্টিনি, তার সংকটটা কি, সংকটটার উত্তরটা কোথায়। বলছেন আমার সমস্ত থিওরিটিক্যালি আমার সমস্ত প্রশ্নের জিজ্ঞাসার মুশকিল আসান হয়ে গেল শরৎচন্দ্রকে লিখছেন দাদাকে। এবং শতাব্দীর শ্রেষ্ঠতম যদি একজন মানুষ গুরু থাকে এই সময়ে পৃথিবীকে দিশা দেওয়ার জন্য, আমার বলতে দ্বিধা নেই, শ্রী অরবিন্দ। To me, Sri Aurobindo is my spiritual guru. Exact কথাটা আপনাদের কাছে বলছি। To me, Sri Aurobindo is my guru, not spiritual guru. ফিরে আসি, যে শ্রী অরবিন্দ প্রশ্নটা করেছিলেন যে তাহলে অবতারদের আসার পরেই যুগ অন্ধকারে থেকে যাবে, হোয়াট ইজ দ্য মিস্ট্রিটা কি, রহস্যটা কি, সমস্যাটা কোথায়। আবার অবতার আসবেন, আবার তারা চলে যাওয়ার চিরতর, আবার যুগের জায়গায় আজকে পশ্চিমবাংলার ইতিহাসে দেখলে বোঝা যায় যে আমরা কোথায় আছি। লজ্জাজনক পরিস্থিতিতে পৌঁছে গেছি। এর জন্য শুধু এককভাবে কোনো সরকার দায়ী নয়, গণচেতনা দায়ী। এর ইতিহাস অন্য, সেই ইতিহাস বলতে গেলে 2 ঘন্টার একটা ওয়ার্কশপ করবো আমি, সেটা অন্য প্রশ্ন, কোনোদিন সময় হলে সেটা নিয়ে করবো, খুব ইন্টারেস্টিং, পাওয়ার পয়েন্ট দেখি। ঠিক সেই সময় বিবেকানন্দের আবির্ভাব হচ্ছে। 15 দিন ধরে বিবেকানন্দ শ্রী অরবিন্দের কাছে এসেছিলেন। এমন একটা ক্লু তিনি তাকে দিলেন, এমন একটা চেতনার জগৎ আছে, আমরা যে চেতনার জগৎ শুনতে জানতে পড়তে বুঝতে অভ্যস্ত নয়, বেদের ঋষিদের কাছে সূত্রাকারে পেয়েছিলাম, সেই বিজ্ঞানময় জগৎ। শ্রী অরবিন্দের পরিভাষায় পরবর্তীকালে আমরা বললাম সুপ্রামেন্টাল ওয়ার্ল্ড, সুপ্রামেন্টাল। বিবেকানন্দ প্রথম এসে তাকে এই ক্লুটা দিলেন। পরবর্তীকালে অহিংসের বইয়ে যে ছাপা আছে, শ্রী অরবিন্দকে প্রশ্ন করেছিল এই নিয়ে অজস্র ভুলভ্রান্তি শ্রী অরবিন্দের সম্বন্ধে যা পড়েছি, যা জানা আছে সেগুলো তিনি সমস্ত নিরসন করেছেন, তার অরবিন্দ অনেক ভুল ইতিহাস লেখা আছে, শ্রী অরবিন্দ সেগুলো কারেকশন করেছেন অহিংসের বইয়ে। শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিবেকানন্দের জীবদ্দশায় এই বিষয়ে কোথাও তার লেখনীতে বক্তৃতায় কোথাও উল্লেখ পাওয়া যায় না। ব্যাপারটা কি? শ্রী অরবিন্দ বলেছিলেন বিবেকানন্দের এই উপলব্ধি ছিল সূক্ষ্ম দেহে। তিনি যখন দেহ ছেড়ে চলে গেছেন 1902 সালে, তারপরে সূক্ষ্ম দেহে তার যে অভিজ্ঞতা উপলব্ধি, সেটা তিনি শ্রী অরবিন্দের যে আয়ুষ্য, আমি আমার মতো করে বলছি আপনাদের বোঝানোর জন্য, আমি তোমাকে দেখিয়ে দিলাম এই একটা জগৎ আছে, এই জগৎটাকে যতদিন ধরে এক্সপ্লোর না করা যাচ্ছে, যতদিন বৃদ্ধি চেতনায় নামানো না যাচ্ছে, ততদিন পর্যন্ত যে প্রশ্ন শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেল করেছেন তার কোনো সমাধান হবে না।
অর্থাৎ মানুষের প্রতি বিবেকানন্দ বলছে কুকুরের ছেড়ে রাখো, ছেড়ে দাও, আবার ছেড়ে দেবে। তাহলে এত ধর্মের ধর্মচর্চা করে লাভ নেই। এত ধর্মচর্চা, এত নৈতিকতার পাঠ, এত ইজি, মানুষ যদি পরিবর্তিত না শেষ পর্যন্ত তাকে যতক্ষণ টুটি টিপে যাবে আইন শাসন শৃঙ্খল ততক্ষণ সে ঠিক আছে, ছেড়ে দাও, তার প্রতি সব বিধিনিষেধ করে দাও, সে আবার তার পূর্ণ জায়গায় ফিরে যাবে। মানুষের প্রকৃতি কুকুরের লেখ বিবেকানন্দ যেটা বলেছেন। তাহলে এইভাবে মানুষকে, মানুষের স্বাধীনতা খর্ব করে তার উপরে শাসন চালিয়ে আইনের ভয় দেখিয়ে পুলিশ আদালত দেখিয়ে মানুষকে পরিবর্তন, তাহলে ভগবান সৃষ্টিটাই তো ভগবানকেই চ্যালেঞ্জ করতে হয় যে ভগবান এরকম একটা ভুল সৃষ্টি করেছেন। প্রশ্নটা ভগবানের দিকে আঙুলটা তুলতে হয়। বিবেকানন্দ বলেছিলেন না, মানুষ কত মহৎ তার প্রমাণ হবে যেদিন সমাজে কোনো পুলিশ থাকবে না, আইন থাকবে না। দেখো দেখি মানুষ কত মহৎ, মানুষ কত সৎ, মানুষ কত, তার উপরে কোনো বিধিনিষেধ থাকবে না, সব তুলে দাও, পুলিশ কানুন সব তুলে দাও, এবার মানুষকে দেখো তার ভিতরে চেহারাটা কি। বিবেকানন্দ ঠিক জায়গায় পয়েন্ট আউট করেছে। শ্রী অরবিন্দকে যেটা বিবেকানন্দ দিলেন সেটা শ্রী অরবিন্দের কাছ থেকে জানা মানে অতিমানস নামে একটি চেতনার জগৎ আছে, যেটাকে বিজ্ঞানময় বলা হয়। সেই জগতের চেতনা আলো শক্তি বৃত্তি চেতনায় যদি কোনোদিন নেমে আসে, কেউ যদি নামিয়ে আনে, ধারণ করে, সেটা যদি পৃথিবীর মধ্যে ডিসেন্ড করে, তারপরে ম্যানিফেস্ট করে, সেই চেতনা শক্তি তখন অপেক্ষাকৃতভাবে সহজ মানুষের নাগালের মধ্যে এসে গেল। যেন সেই হাত দিয়ে চাপ ধরানো অনেকটা নাগালের মধ্যে এসে গেল। এই নাগালের মধ্যে এসে যাওয়ার পরে যে মানুষটা একটু এফোর্ট করবে, একটু ওপেনিং করবে, তখন সে অতিমানস চেতনা তার শরীরে মনে প্রাণে দেহে বৃত্তি চেতনায় কাজ করবে। সেই একমাত্র পারে ট্রান্সফর্ম করতে, পরিবর্তন না, ট্রান্সফর্ম, গুণগত রূপান্তর করতে। সেটা কিরকম? ক্যাটারপিলার থেকে প্রজাপতি, বাটারফ্লাইয়ের মতো। ক্যাটারপিলারের মৃত্যু হয় না, সে খোলস বাঁধে, ধীরে 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 তার মধ্যে মিউটেশন অফ ডেথ হয়, 1.1 সে প্রজাপতি হয়ে গেল। পৃথিবীতে দৃষ্টান্ত রেখে যার মৃত্যুর মধ্যে দিয়ে না গিয়েও শরীরটার রূপান্তর সম্ভব। প্রকৃতি একটা ইনস্ট্যান্স রেখেছে, ফ্রম ক্যাটারপিলার টু বাটারফ্লাই। দ্বিতীয় ইনস্ট্যান্স, সমুদ্রে একটা জেলিফিশ আছে, তাকে যত টুকরো করবে তার ডানাগুলো কেটে গেলে সেখান থেকে নতুন নতুন জেলিফিশ তৈরি হয়। আমি প্রথম অনলাইন ক্লাস কোভিডের সময় যখন আমাকে দিয়ে করেছিল, প্রথম ক্লাসে আমি সেটা দেখেছিলাম, শ্রীরবিন্দের যোগা ট্রান্সফরমেশনের সাথে সেটাকে ডিসপ্লে করে ভিডিওতে, সেই ফিসটাকে দেখিয়ে। তাহলে প্রকৃতি দেখিয়ে গেছে, অসম্ভব বলে কিছু নেই, শুধু একটা সময়ের অপেক্ষা, এখনো সময় হয়নি। শ্রী অরবিন্দকে সেই ক্লুটা দিলেন, তোমার কাজ হল এই। তারপর তাকে অন্তর্যামী আরেকটি কথা বলেছিলেন, সেটা দেখবেন তার কাহিনীতে আছে, যে এ পর্যন্ত বেদ উপনিষদ গীতার যে ভাষ্য এ পর্যন্ত যা জেনেছি, আরো অতলান্ত কিছুর মধ্যে লুকিয়ে আছে, সেইগুলোকে তোমায় আগে উপলব্ধি করতে হবে, তারপরে পৃথিবীর মানুষ শেষ হতে হবে। যা এখনো অপ্রকাশযোগ্য হয়নি, এখনো যে খনি রয়ে গেছে ওর ভিতরে, শ্রী অরবিন্দ নিজে সেগুলো আগে উপলব্ধি করলেন। তারপরে শ্রী অরবিন্দ গীতা লিখলেন, তারপরে সিক্রেটস অফ বেদ লিখলেন, তারপরে উপনিষদ লিখলেন। নতুন অভিজ্ঞতা সম্পূর্ণ, যেগুলো আগে ইতিপূর্বে ওই জায়গাগুলো কেউ স্পর্শ করেন, ওইভাবে দেখান। সিম্পলি আপনারা এসে যদি গীতা পড়ছেন, গীতা নিয়ে গবেষণা করেছেন, বিভিন্ন এডিশনের গীতা পড়েছেন, বিভিন্ন লোকের। আমি বলবো তারপরে এসে যদি গীতা বাংলায় পড়ুন, বাংলা বেরিয়ে গেছে একটা নতুন এক্সপ্লোরেশন। নতুন, যেমন নিউটনের অনেক আবিষ্কারকে আইনস্টাইন দেখিয়েছেন এটা ভুল, নিউটন ভুল না, নিউটন যে পর্যন্ত করেছেন তারপরে কাজটা আইনস্টাইন করেছেন। শ্রী অরবিন্দ এইরকম একটা জায়গায়। আর অবতাররা যে আসেন, সবসময় মনে রাখতে হবে, একজনের রিপিটেশন আর একজন করতে আসেন না। তাহলে অবতারদের আসার যে প্রাসঙ্গিকতাটাই ভুল। যদি শ্রী চৈতন্যের কাজটা শ্রীরামকৃষ্ণই করতে হতো, তাহলে শ্রীরামকৃষ্ণকে আসতে হতো না। শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্যের কাজ করেননি, ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি দেখি, যদি ইতিহাস মানি, আধ্যাত্মিকতা না বুঝি। শ্রী চৈতন্য যে পরিস্থিতি শ্রী চৈতন্যের মধ্যে এরকম সমন্বয়বাদী, ওইরকম একটা অবস্থায় তিনি সবচেয়ে বড় রেভলিউশনে ছিলেন। যদি তাকে নিয়ে কোনো চর্চা হয়, সে আলোচনা করবো ইতিহাসের প্রেক্ষাপটে। শ্রীরামকৃষ্ণ ছিলেন ঠিক তারপরে এমন একটা অবস্থায়, যখন
দেশটা ম্লেচ্ছতে ভরে গিয়েছিল। তখন এলেন বিবেকানন্দ এলেন তাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য পুরুষ সিংহ বিশেষ বিভূতি ভগবানের শ্রী অরবিন্দ বলেছেন। তো শ্রী অরবিন্দ তেমনি শ্রীরামকৃষ্ণের রিপিটেশন করতে আসেননি। শ্রীরামকৃষ্ণ যে কাজটা করেছেন ওই কাজটা ওই সময় তিনি ছাড়া কেউ করতে পারতেন না। তার জন্য বিবেকানন্দ বিদেশে গিয়ে তিনি যে জিনিসটা প্রচার করলেন, তারপরে যে কাজটা, ইট ইজ এভলিউশন। এটা সাইক্লিক অর্ডার নয়, এটা এভলিউশন, স্প্রিংয়ের মতো। সুতরাং আরেকটা জিনিস এভলভ করবে, সেই এভলভ করার জন্য শ্রীরামকৃষ্ণের কাজটা হয়েছিল। সেই জন্য রমা বলেছিলেন, যিনি ভারতবর্ষের মানুষের কাছে বিশেষভাবে আদৃত, শ্রীরামকৃষ্ণের জীবনীকার রমা তবে নড়িয়ে তিনি বলেছিলেন, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিট সিনথেসিস বিটুইন দ্য জিনিয়াস অফ দ্য ইস্ট এন্ড দ্য জিনিয়াস অফ দ্য ওয়েস্ট। প্রত্যেকটা শব্দ খেয়াল করুন। সর্বোত্তম সমন্বয়কারী প্রতিভা প্রাচ্য, সর্বোত্তম সমন্বয়কারী প্রতিভা, দ্য completed synthesis between the genius of the East and the genius of the West. শ্রী অরবিন্দ সেই চেতনাটাকে নামানোর জন্য তিনি সাধনা শুরু করেন। ওদিকে মায়ের জীবনে দ্রুত ফিরে আসি, কারণ আমি 40-এ ছেড়ে দেবো। ওদিকে মা জন্মগ্রহণ করেছেন ফরাসি দেশে। মায়ের যে অ্যানসেস্ট্রি সেটা অদ্ভুত, যাকে শ্রী অরবিন্দ বলেছেন বিশ্বজননী। তিনি যে গর্ভ থেকে এসেছেন, তিনি যে অ্যানসেস্ট্রি থেকে এসেছেন, রিয়েলি একটা বিটুইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্টের সমন্বয়, মধ্যপ্রাচ্য। মায়ের ঠাকুমা ছিলেন মধ্যপ্রাচ্যের লোক। মধ্যপ্রাচ্য কি দেখবেন, প্রাচ্য আর পাশ্চাত্যের জন্য একটা মিটিং পয়েন্ট। আপনারা যদি সেটাকে হিস্টোরিক্যালি পলিটিক্যালি দেখেন, কালচারালি, মায়ের পূর্বজরা ছিলেন মধ্যপ্রাচ্যে। মা সেইখান, তার রক্তের মধ্যে সেটা রয়েছে, সেইখান থেকে চলে এলেন ফ্রান্সে। মায়ের মা ফ্রান্স হচ্ছে সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তার দিশা, শ্রেষ্ঠ চিন্তা, সাম্যমৈত্রী, স্বাধীনতার বাণী, ফ্রেঞ্চ রেভলিউশন পৃথিবীর ইতিহাসে যুগান্তরকারী ঘটনা। সেই ফ্রেঞ্চ দেশে মাকে আসতে হয়েছিল, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষা সেই যে ফ্রান্স, সেইখানে মা এসেছেন। ননীদা যেটা লেখা করে পড়া হলো, বলেন মা কেন ফ্রান্সে এলেন? তার উত্তরটা ননীদা দিয়েছেন মহাযোগী। বলেছিলেন, প্রথম যে আলো, সে আলো নামে মাথায়। শুধু মাথাটাকে যদি সংস্কার না করা যায় মস্তিষ্ককে, সে আলো নামতে পারবে না, সে আলো ধরতে পারবে না, ডিস্টর্টেড হবে, তারপর সে শরীরের মধ্যে নামে। সুতরাং ফ্রান্স হচ্ছে চিন্তা শক্তির প্রথম। সেই সময় মাকে আসতে হয়েছিল ফ্রান্সে। সেই সময় মা যে সমস্ত আলোচনাগুলো করতেন, তার সমসাময়িক সেগুলো ওয়ার্ডস অফ লং এগো রচনাবলীর 2য় খণ্ডে আছে, পুরনো লেখার মধ্যে দেখবেন কি অসম্ভব আগামী দিনের কথা সেই সময় বলছেন। মা তখন ভারতবর্ষে আসেননি, মা তখন বয়স কত, সেই সময় বলছেন ওয়ার্ডস অফ লং এগো। তখন মা জন্ম নিলেন। মা শ্রী অরবিন্দ বলছেন তাকে অবতারত্ব অর্জন করতে হয়েছে, কিন্তু মা জন্মগতভাবেই ছিলেন ডিভাইন মাদার। মাইন্ড শ্রী অরবিন্দের কথা। শ্রী অরবিন্দ কোনোদিন অতিশয়োক্তি করতেন না, ভীষণ বিধবায় হাসি ছিলেন। শ্রী অরবিন্দের বাক্য মানে একটা ভেদ বাক্য। দেখবেন মা ছিলেন জন্মগতভাবে ডিভাইন মাদার। তো মা সেই সময় অনেক স্বপ্ন দেখতেন, স্বপ্নে একজন জ্যোতির্ময় পুরুষকে দেখতেন। পরে যখন এলেন ভারতবর্ষে তার স্বামীর সাথে, শ্রী অরবিন্দকে দেখে বললেন, আমি যাকে কৃষ্ণ বলে দেখতাম, মানে এই তো সেই মূর্তি। আমি কৃষ্ণকে চিনি না, কৃষ্ণের একটা অক্ষম অনুবাদ গীতায় পড়েছি, গীতার অনুবাদ আমার অনুবাদটা ভালো লাগেনি, কিন্তু গীতা আমার চিন্তার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। কিন্তু আমি ভাবতাম এই বোঝা শ্রীকৃষ্ণ। শ্রী অরবিন্দকে প্রথম দেখেন 1910 সালে 14 সালের 29শে মার্চ, তিনি ভাই বিস্মিত হয়ে গেলেন। আমি তো দিনের পর এঁকে দিয়েছি, এবং তখন মা বলতেন পৃথিবীতে নিশ্চয়ই আমার সাথে দেখা হবে। দেখা হলো 29শে মার্চ আসছে এই সামনে এই দিন। তিনি লিখলেন যে এই মানুষটি পৃথিবীতে আছে, প্রথম সাক্ষাৎকার উপলব্ধি, আমার সমস্ত কিছু আমি নিশ্চিত হয়ে গেলাম, একদিন পৃথিবীর যা অন্ধকার, যে কোনো দিশা নেই, ইনি দেখাবেন। The truest synthesis between matter and the spirit, জড় এবং অচেতনের সমন্বয়। তো সেই মা আবার চলে গেলেন। চলে গিয়ে আবার রবীন্দ্রনাথের সাথে দেখা হলো। রবীন্দ্রনাথ জাপানি মাকে দেখে বিস্মিত, যিনি জগৎজননী। মাকে অনুরোধ করলেন, নয় তুমি বিশ্বভারতী দায়িত্ব নাও। মা বলছেন, না, আমার স্থান অন্য জায়গায় হয়ে রয়েছে।
মা সেই সময় রবীন্দ্রনাথ আর মা একসাথে ধ্যান করেছিলেন। মা সেই সময় বলছেন রবীন্দ্রনাথ কোন স্ত্রীকে আছে আমি বোঝার চেষ্টা করলাম ধ্যানে বসে রবীন্দ্রনাথের সাথে। মা বলছেন রবীন্দ্রনাথ তার ধ্যানে একদম সেই নির্মাণের যে স্তর সেখানে উঠে গিয়েছিলেন। মা দেখাতে আছে সুতরাং রবীন্দ্রনাথ ধ্যানের মধ্যে কোন স্তরে যাক মা সেটা টেস্ট করেছিলেন তখন। মা সেখানে লেখা আছে। মাকে রবীন্দ্রনাথ একটা টাইটেলের উদ্ধার দিয়েছি, মানে উপহার দিয়েছে, সেটা এখন মায়ের ঘরে আছে। সেই মা ফিরে এলেন স্থায়ীভাবে শ্রী অরবিন্দের কাছে। তার আগে মা আলজিরাতে যখন ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ যেটা অকাল্টিস্ট, মানে অকাল্টিজম মানে হচ্ছে এই দৃশ্যমান জগতের বাইরে যে সমস্ত শক্তি এবং চেতনার স্তর আছে সেগুলোকে বিজ্ঞানীর মতো সেগুলোকে জানা, আয়ত্ত করা, নিয়ন্ত্রিত করা, পৃথিবীর জন্য পরিচালনা করা সেই শক্তিগুলোকে এগুলো অকাল্টিজম। সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ অকাল্টিস্ট ছিলেন মিস্টার দেও এবং তার স্ত্রী মাদাম দেও। তো মাদাম দেও যদি মাকে সে আলজিরিয়ার পাহাড়ের চূড়ার উপরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মা ছিলেন অপরূপ সুন্দরী। মাকে বলছেন তুমি জানো কে? মা বলছেন আমি জানি না, কিন্তু আমি মনে হতো ছোটবেলা থেকে আমি জগতের মানুষ নই। আমার বিপুল সব অনুভূতি হচ্ছে, সেই অনুভূতিগুলো বললে আরো 1 ঘন্টা লেগে যাবে, উপন্যাসের মতো। ইটস লাইক এ নভেল। কিন্তু মনে হতো আমি জগতের মানুষ নই। মা বলছেন হাত দেখিয়ে, মাদাম তো আমাকে হাত দেখিয়ে বলছে ইউ আর দ্যাট। দ্যাট মানে দ্যাট মানে পড়া জননী। তো মা জিজ্ঞেস করলেন মাদাম দেওকে যে তুমি কি করে জানলে? মাদাম দেও বলছেন আমাদের অপরাধ শাস্ত্রে আছে তুমি যদি অতীন্দ্রিয় দৃষ্টি দিয়ে কোনো মানবীর মাথার উপরে 12টা এরকম মুকুটের মতো উজ্জ্বল নক্ষত্র দেখতে পাও, যেটা খালি চোখে দেখা যায় না, যদি কোনোদিন দেখতে পাও তুমি কনফার্ম হবে ওই আধারেই দিব্য জননী স্বয়ং নেমে এসেছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার মাথার উপরে ওই 12টা সেই সূক্ষ্ম ডায়মন্ডের মতো একটা মুকুটের মতো জ্বলজ্বল করছে। স্বয়ং দিব্য জননী এই মা বলেন আমাকে মানবকে কনফার্ম করে দিলেন হু আই অ্যাম। সেই মা চলে এলেন। মা চলে এসে শ্রী অরবিন্দ সাবিত্রী মহাকাব্যের প্রতিদিন যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সূক্ষ্মতর জগতে, এই জগৎ কি, কেন আমরা খারাপ কাজ করি, কেন এগুলো হয়, কি তার শক্তি, একবারে রেকর্ডেশন পরতে তিনি বিজ্ঞানীদের মতো সূত্রাকারে লিখেছেন তার সমস্ত সাবিত্রী মহাকাব্যের বর্ণনা। মা বলছেন শ্রী অরবিন্দ লিখছেন ঠিক আগের দিন আমার একই উপলব্ধি হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? শ্রী অরবিন্দ নীরদবর্ণকে ডিক্টেট করছেন সাবিত্রী যে তার যে অভিজ্ঞতা আগের দিন মা সে অভিজ্ঞতা হচ্ছে ঠিক অপবিত আগে সিমিলার। সেই জন্য মা বলছেন উইদাউট হিম আই এক্সিস্ট নট, উইদাউট মি হি ইজ আনম্যানিফেস্ট। তিনি ছাড়া আমি অপ্রকাশিত, আর আমি ছাড়া তার অস্তিত্ব নেই। কি অসাধারণ! শ্রী অরবিন্দ যখন ওই অতিমানব শক্তিটা তার শরীরে নামাচ্ছেন, কিন্তু তিনি দেখছেন তার শরীরটা সেইভাবে উপযুক্ত নয়, যেটা পিতৃ চেতনার মধ্যে স্থায়ীভাবে সেটাকে ম্যানিফেস্ট করানোর জন্য যেটা প্রয়োজন তার শরীরটা অতটা উপযুক্ত নয় এবং পৃথিবীর গ্রস রেজিস্ট্যান্স রয়েছে। শ্রী অরবিন্দ সিদ্ধান্ত নিলেন তিনি শরীর ছাড়বেন। শরীর ছেড়ে বিবেকানন্দ সূক্ষ্ম শরীরে তার উপলব্ধিটা যেমন বিবেকানন্দ শ্রী অরবিন্দের বলেছিলেন, সূক্ষ্ম শরীরে তিনি সেই সাধনাটা পৃথিবীর জন্য করবেন, সুপ্রামেন্টাল ডিসেন্ট এন্ড ম্যানিফেস্টেশনের জন্য এবং ট্রান্সফরমেশন অফ বডির জন্য, যেটা ক্যাটারপিলার থেকে প্রজাপতি হয়। মানুষেরও একদিন তাই পরিণতি হবে। লাইক হিউম্যানি লিখে গেছেন, সুপ্রামেন্টাল ম্যানিফেস্টেশন লিখে গেছেন। শ্রী অরবিন্দ সিদ্ধ করলেন আই হ্যাভ টু উইথড্র, আমার শরীরটাকে উইথড্র করতে হবে, আমি সেই কাজটা করবো সূক্ষ্মদেহে। মা যখন জানলেন শ্রী অরবিন্দ সিদ্ধান্ত নিচ্ছেন, মা বললেন না তুমি থাকো, আমি উইথড্র করে আমি সেই কাজটা করবো। তখন শ্রী অরবিন্দ বললেন আমার শরীরটার থেকে তোমার শরীর অনেক বেশি সক্ষম, অনেক বেশি। তুমি এই শরীর থেকে যে কাজটা করতে পারবে আমি সেটা পারবো না। এই প্রসঙ্গে শ্রী অরবিন্দ এক জায়গায় বলেছেন মায়ের ওই শরীরটাকে আনবার জন্য একদম ভার্বাটিক্যালি বলছে, আমার নিজস্ব কোনো বক্তব্য নেই, জাস্ট আই অ্যাম কোটিং দ্য ওয়ার্ডস অফ শ্রী অরবিন্দ। মহাসরস্বতীকে মা হয়ে আছে, শক্তি জ্যোতিষ্ঠয় সর্বকনিষ্ঠা। মহাসরস্বতী হ্যাড টু ওয়েট ফর 100 years। মহাসরস্বতীকে 100 বছর প্রায় অপেক্ষা করতে হয়েছে এমন একটি জননী
আধার, যে আধারের মধ্যে দিব্যজনে আসবে মর্তে, ওই যে মানবকে বলেছেন তুমি তাই মাকে আনতে হয়ে 100 বছর অপেক্ষা করতে হচ্ছে। সেটা মাকে মা বলতেন, মাই মাদার ওয়াজ আই ওয়ান্টেড। মার জীবনটা অসম্ভব ঘটনা সেটা হতো। সেই মায়ের গর্ভে মা এসেছিলেন। মা ছিলেন আবার সেই সময়ে যা মার্কসিস্ট বলতে যা বোঝা সেই মায়ের মা, সেটা অন্য ইতিহাস। দেখুন ভগবানের কাছে এইরকম বাইনারি নেই, ও জড়বাদী, ও অদ্বৈতবাদী, ও মার্কসিস্ট। ভগবান একটা সত্যের সমন্বয় করে। মা এলেন কোন আধারে? মা এমন একটি মাতৃগর্ভে, সেই মাতৃগর্ভটি ছিল সেই সময়ের মার্কসবাদী মা। ক্যান ইউ ইমাজিন? সমস্ত আমাদের বুদ্ধিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন মা এই সমস্ত উদ্ঘাটন করে। মা হচ্ছেন ট্রু সিনথেসিস অফ দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, ইন দ্য ম্যাটার অফ দ্য স্পিরিট। আমাদের এইসব মস্তিষ্ক কিন্তু ও জড়বাদী, ও না হলে গিরিশ ঘোষ। আজকে গিরিশ ঘোষের কোথায় স্থান হলো? শ্রীরামকৃষ্ণ ডিগ্রি রাখতেন। গিরিশ ঘোষ সবচেয়ে সমাজে অত্যন্ত নিন্দিত একজন ব্যক্তি হয়ে থাকতেন। কয়েলের মধ্যে হীরা আছে, শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন গিরিশ ঘোষকে। এই হচ্ছে অবতার, এই হচ্ছে ভগবানের দূত, ভগবানের আধার। আমরা যাকে বলি অন্ধকার, তার মধ্যে তিনি আবিষ্কার করেন সত্যের জ্যোতি। গিরিশ ঘোষ তার সবচেয়ে বড় প্রমাণ। শ্রীরামকৃষ্ণ না হলে গিরিশ ঘোষ ইতিহাসের একজন নিন্দিত ব্যক্তি হয়ে থাকতেন। মা দেখিয়েছেন, সেই মাকে রেখে শ্রী অরবিন্দ চলে যাচ্ছেন। রিসেন্টলি আমি ফেসবুকে শেয়ার করি, আমার সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, যেটা অনেকে জানে না। মা বলছেন স্পিরিচুয়ালি আমি খুব চেষ্টা করছি যাতে শ্রী অরবিন্দ থেকে যান, দেবত্যাগ না করেন। তারপরে আমি দেখতে পাচ্ছি শ্রী অরবিন্দ খুব কষ্ট পাচ্ছেন ভিতরে ভিতরে। কেন? তিনি তো নিজের নিজের কি কারণে। তারপরে আমি রিল্যাক্স করে দিলাম, আমি আমার পোস্টার অ্যাপ্লাই করা বন্ধ করে দিলাম যে শ্রী অরবিন্দ কষ্ট পাচ্ছেন, কেন তিনি চলে যেতে চাইছেন একটা কিছু কারণে। মা বলেন আই ইন্টারভেন প্রসেস। শ্রী অরবিন্দকে যেতে দিলাম। শ্রী অরবিন্দকে যে মুহূর্তে তিনি দেহত্যাগ করছেন, শ্রী অরবিন্দ যে মাইন্ড অফ লাইফটা, যেটা সেলের মধ্যে যে রূপান্তর ঘটাবে, যে অতিমানসিক আলো সেলের মধ্যে এসে, সেইটা শ্রী অরবিন্দ দেহত্যাগ করার অব্যবহিত সময়ের মধ্যে মা বলেন দেখতে পেলাম আমার মধ্যে ট্রান্সফার হয়ে গেল, পুরো জিনিসটা আমার শরীরে এসে গেল। তারপর থেকে মা যে বিপুল কাজ করেছেন। এতক্ষণ অলৌকিক ঘটনার কথা বললাম, এবার একটু ফিরে আসি একদম আমাদের জড়বাদী। মা এই অলৌকিকতাকে প্রশ্রয় দেয়নি। আমি তো বলি আমার সেন্টারগুলোতে যে মার অলৌকিকতার যে রেকর্ড আছে, সেই রেকর্ড দিয়ে যদি একটা বই ছাপাই, আর সেইটা যদি কোনো সেন্টারে সেটা যদি বহুল প্রচারিত হয়, আর এখানে যদি মায়ের সেই মূর্তি করা হয়, প্রণামী বাক্স রাখা হয়, আমি বলে দিচ্ছি এখানে কোটি কোটি টাকা উঠবে। আমি একটু বাড়িয়ে বলছি না, সেটা নিয়ে যদি বলছে না। মা বলছেন আমাদের উদ্দেশ্য অলৌকিকতা নয়, আমাদের উদ্দেশ্য এই দেহ মান প্রাণ যে পশু প্রকৃতির অধীন, সেই দেহ মন প্রাণকে রূপান্তরিত করা। আমরা সেই কাজটা করতে এসেছি। আমরা অলৌকিকতার প্রচার করতে আসি না। অলৌকিকতা দিয়ে মানুষের গুণগত পরিবর্তন হয় না, প্রকৃতির পরিবর্তন হয় না। মা তাই প্রথম শ্রী অরবিন্দের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় খুললেন। শ্রী অরবিন্দের সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন যখন দিয়েছিলেন, কখন দিয়েছিলেন? রবীন্দ্রনাথ প্রমুখরা দেখলেন দেশ স্বাধীন হবে, ভারতবর্ষের প্রাচীন গৌরব, তার ভিত্তিতে নতুন করে ভারতবর্ষকে করতে হবে। তার ভিত্তিটাকে মানে শিক্ষা ব্যবস্থা, তাহলে একটা বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় করতে হবে, বেঙ্গল ন্যাশনাল কলেজ। রবীন্দ্রনাথ প্রমুখরা, সুবোধ মল্লিক এরা ওই টাউন হলে সিদ্ধান্ত নিলেন যে আমরা বেঙ্গল ন্যাশনাল কলেজ করবো। কে হবে জাতির অধ্যক্ষ? কে? শ্রী অরবিন্দ। যে প্রতিভাকে অতিক্রম করা যায় না, তার জন্মদিনে তাকে বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ করা হলো। কিন্তু তিনি পদত্যাগ করলেন। কেন করলেন? যে তার লড়াইটা ব্রিটিশ রাজের বিরুদ্ধে, সুতরাং এই কলেজ থেকে কলেজকে সাফার করবে। কিন্তু তিনি আমাদের বঞ্চিত কোনো সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন দিলেন। যারা শিক্ষা নিয়ে চর্চা করছেন, আমি বলবো প্রত্যেকের সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন পড়ুন এবং পড়ান শিক্ষকদের ধরে ধরে। মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে, যে মনস্তত্ত্ব পাশ্চাত্যের মনস্তত্ত্ব নয়, অর্ধের মনস্তত্ত্ব, সেই জ্ঞান ছাড়া কোনো শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না। কারণ মানুষের প্রকৃতি নিয়ে কারবার শিক্ষা, সেই প্রকৃতির যদি ভিতরের রহস্য না জানি, শ্রী অরবিন্দ সেই রহস্যটাকে তুলে ধরেছেন সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশনের মধ্যে, যেটা এনবির মধ্যে অনেকটাই এসেছে। মা সেইটাকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বললেন। পৃথিবীর ইতিহাসে 21
ইউনেস্কো ইন্টারন্যাশনাল এডুকেশন কমিশন ঘুরে বেরিয়েছিল 21টা দেশ। 21টা দেশের মধ্যে শ্রেষ্ঠ 7টা-8টা শিক্ষা ব্যবস্থা সেই লার্নিং টু বি বইয়ের মধ্যে স্থান পেয়েছে। তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট হচ্ছে সিওর সেন্টার অফ এডুকেশন পলিসি। মা আজকের পৃথিবী এত দ্রুত বদলাচ্ছে, সমস্ত শিক্ষা ব্যবস্থা ভেঙে যাচ্ছে। কোন শিক্ষা ব্যবস্থা আজকে এটা তো কাল তো ওটা। সিওর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বিশাল কাজ আছে। মা সেই শিক্ষা ব্যবস্থার মডেল করলেন। মা মানুষের মনস্তত্ত্ব নিয়ে যেটা করেছেন পৃথিবীর যা দুর্লভ। সিওর লেটার্স অফ জগতে, লেটার্স অফ জগতে হাজার হাজার পৃষ্ঠা লিখেছে, লিখতে লিখতে চোখ অন্ধ হয়ে গেছে। রাত জেগে লিখতে বলে তার চোখটা চলে গেল। আমাদের অজস্র প্রশ্নের উত্তর দিতে দিতে তার এই লেটার্স অফ জগৎ যে মানুষের প্রকৃতির ভিতরের সমুদ্রের মণিমুক্তকে তিনি উপরে তুলে এনেছেন হাজার প্রশ্নের উত্তর দিয়ে। কি, কেন, কি জন্য, কেন করে সমস্ত আধুনিক মনস্তত্ত্বের শিরোমণি হচ্ছেন শ্রী অরবিন্দ। জন উইলবার পর্যন্ত স্বীকার করেছেন আধুনিক যে মনস্তত্ত্ব উইলবার তার বইতে। যদি উইলবার ডিস্টার্ব করেছেন শ্রী অরবিন্দের মনস্তত্ত্বকে, তার মতো করে এখন চালাচ্ছেন ব্রিটেন করে, সেটাই অন্য ইতিহাস। মা সেটার উপর ভিত্তি করে একটা গোটা শিক্ষা ব্যবস্থা। আজকে পৃথিবীর ইতিহাসে শ্রী অরবিন্দের বিষয় ভুলেও যায় একটি কারণে মনে রাখবে, আগামী পৃথিবী তার শিক্ষা ব্যবস্থা ছিল ইন্টিগ্রাল এডুকেশন। আমি এখানে বলতে চাইছি আমরা একটা বিরাট পেশা করছি শিক্ষা নিয়ে কাজ করা, শিক্ষকদের নিয়ে ওয়ার্কশপ করা, তাদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করা, শিশুদের মনস্তত্ত্ব, গার্জিয়ানদের মনস্তত্ত্ব। আমি খুশি হব এখানে যারা টিচাররা আছেন এই ফার্স্ট সেশনের পরে তারা নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি লিখে দেন। আমি একটা ন্যাশনাল লেভেলে ফিউচার এডুকেশন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। ধীরে ধীরে অল্প অল্প করে টিচাররা যাতে নিতে পারে কিছু কিছু পোস্ট করছি, তাদের ফাউন্ডেশনটা, তাদের সাইকোলজিক্যাল ফাউন্ডেশনটা যাতে গড়ে ওঠে টিচিং এর আগে। তারপর একটা কারিকুলাম ফিউচার এডুকেশন একটা গ্রুপ করা হয়েছে। আমি অশোকদের বলবো আমি যাওয়ার আগে আমার একটা প্যাড দিয়ে যাচ্ছি, প্যাড রাখবো। টিচাররা তাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানকার যারা টিচার বা বাইরের টিচারও আছেন আমি ওই গ্রুপে অ্যাড করে দেবো। এখন একটা প্যান বেঙ্গল আছে আপাতত, তারপর একটা প্যান ইন্ডিয়া হবে। সেখানে আমি দেখিয়েছি যে এডুকেশন নিয়ে কি অপরিসীম, কি অভূতপূর্ব কাজ হচ্ছে। মানুষের মনস্তত্ত্ব, মানুষের পৃথিবীটা দ্রুত বদলে যাচ্ছে বাবু, দ্রুত, মানে ম্যাটেরিয়ালি এবং সাইকোলজিক্যালি এই দ্রুত চলনশীল বিশেষতে তোমাকেও আপডেট করতে হবে। আধ্যাত্মিকতা মানে কি সমস্ত সময় ইট ইজ এভলভিং এভলভিং এভলভিং, এবং করতে হলে প্রতিদিন নিজেকে ভাঙতে হবে, নিজেকে শেষ বয়স পর্যন্ত ভাঙতে হবে। না ভাঙলে নিউ কামিং জেনারেশনের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। আমাদের সাথে যেমন জেনারেশন কমিউনিকেশন গ্যাপ, সেই জন্য আমার সমস্ত সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম সার্কেল হচ্ছে আমার ইয়ং জেনারেশন। আর বাচ্চাদের দেখলে তো আমি ইনটক্সিকেটেড হয়ে যাই, বিকজ আই লার্ন অ্যান্ড লার্ন অ্যান্ড লার্ন। লার্নিং এর একটাই ক্ষেত্র হচ্ছে নতুন প্রজন্ম। তো মা সেই কাজটা করেছে। মা যেটা করেছেন, আমি লাস্ট একটু বলে শেষ করে দিচ্ছি, আর 3 মিনিট সময় নেবো, একটু বেশি সময় 3 মিনিট নেব। সেটা হচ্ছে মা শ্রী অরবিন্দ বলছেন, আগে তো মাতাম তো কনফার্ম করে দিয়েছেন তুমি দিব্যজননী, কারণ আমি মাথার মুকুটগুলো দেখতে পাচ্ছি। মা দেহ রাখার পরে মাও দেহ রেখেছিলেন। সেখানে ইতিহাস 17টা ভলিউমে নিউ ল অফ ফিজিক্স, তার প্রতিটা শরীরের কোষ ট্রান্সফর্ম হচ্ছে, অমরত্ব প্রাপ্তি হচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল কোষ, সেগুলোকে তিনি রেকর্ডেশন লিখেছে নিউ ল অফ ফিজিক্স 17টা ভলিউম একের দামে। সেখানে আমরা দেখছেন কোষগুলো অমরত্ব পাচ্ছে, কিন্তু সবগুলো পেল না, পৃথিবী বাধা। তিনি তারপরে দেহ ছেড়ে দিলেন। দেহ ছেড়ে দিয়ে তার যে সাটেল ফিজিক্যাল জ্যোতির্ময় ফান্ডামেন্টাল দেহটা, যেটা বিবেকানন্দ যে দেহ নিয়ে এসেছিলেন, মা আরো ট্রান্সফর্ম দেহ নিয়ে এসে একদিন নলিতাকে বললেন, তার দেহ রাখার অনেক পরে, এই দেখো আমি এসেছি, আমি প্রকৃতির বৃত্তি চেতনার মধ্যে কাজ করছি, কনস্ট্যান্ট কাজ করছি। তোমরা কেন নিজেদের এই মস্তিষ্ক প্রসিত ভালো মন্দ নিয়ে ভাবিত? ছেড়ে দাও আমার কাছে, ছেড়ে দাও আমার কাছে, ওপেন করো, আমি তোমার নিয়ে কাজ করব। লাইক এ চাইল্ড, তোমাকে প্রথম কথা এবং শেষ কথা হচ্ছে চাইল্ড হতে হবে। শ্রীরামকৃষ্ণের মতো শিশু ভাব পৃথিবীর ইতিহাসে বিরল, তার শিশু ভাব, তার নারী ভাব। সুতরাং মা সেই বৃত্তি চেতনায় কাজ করছে। যারা স্কুল নিয়ে কাজ করছে, বাচ্চাদের ক্ষেত্রে আমি আর বলবো না, আমাকে থামতেই হবে। আপনারা যদি পরে আমার প্রাইভেট সেশনে এখানে শোনেন, লাঞ্চ ব্রেকের পরে আমি আপনাদের বলবো আমার কি অসাধারণ সমস্ত এক্সপেরিমেন্ট ছেলে মেয়েদের হচ্ছে।
আমরা যেখানে স্কুল নিয়ে কাজ করছি, মায়ের সাথে তাদের সূক্ষ্ম জগতে কিরকম ভীষণ আসছে। লাস্ট একটা আর্টিস্ট, ক্লাসিক্যাল আর্টিস্ট আমার সেন্টারে এসেছিল রিলিক্স ইনস্টলেশন দিতে। সে বিমোহিত, সে প্রথম কোনোদিন আসেনি, অথচ সে ওই এলাকা থাকে। তাকে আমি বললাম আগামীকাল তার একটা ক্লাসিক্যাল সেশন আছে, আমাকে সেখানে যেতে হবে, মায়ের জন্মদিন উপলক্ষে আগামী দিন সেখানে বড় করে হবে, আজকে হচ্ছে। আমি বললাম তুমি মাকে কি গান শোনাবে? তোমার ক্লাসিক্যাল মাদার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান এন্ড পেইন্টার, গ্রেট প্লেয়ার, তিনি একজন ভালো বলিয়ার ছিলেন, ম্যাথমেটিশিয়ান ছিলেন, সে ইতিহাস শূন্য। বললো স্যার আপনার সাথে 12:30 পর্যন্ত কথা বলতে বলতে ফোনে আমি ঘুমিয়ে গেছি। রাত্রি 1টার সময় সে শুদ্ধ পরিতা একজন মা, বয়স্ক সুদর্শনা নারী আমার মাথার পিছনে এসেছে। মা কিনা জানি না, আমি মায়ের মুখটা ভালো করে স্মরণ রাখতে পারিনি। আমাকে এসে বললেন যেটা ভাবছো তাই হবে। মায়ের সাদা শরীরের একটা আলাদা সিগনিফিকেন্স আছে বলেছিলেন। মা তোমার তুমি বুঝলে শুধু তুমি ভেবেছো, ভেবে শুতে গেছো, মা তোমার মাথার পিছনে এসে দেখিয়েছেন তাই হবে। শ্রীঅরবিন্দ বলছেন মহাসরস্বতী হচ্ছে শক্তি চতুষ্টয়ের সর্বকনিষ্ঠা। তিনি মানুষের যে চেতনা, সেই চেতনা সবচেয়ে কাছে থাকেন মহাসরস্বতী। শ্রীঅরবিন্দের মা বইয়ের যে কথা বলেছেন পৃথিবীর ইতিহাসে ইতিহাস উদ্ঘাটন হয়নি, সেই মহাসরস্বতীকে মা মানুষ চাইলেই সহজে পায়। সেই জন্য আমরা সরস্বতীকে ঘরে ঘরে এত আপন সরস্বতী আমাদের ইনসিগনিফিকেন্ট। শ্রীঅরবিন্দ মা বলতেন মায়ের মহাসরস্বতীর অ্যাসপেক্টটা সবচেয়ে বেশি ডমিনেন্ট থাকতো মহাসরস্বতী। সেই জন্য আপনারা যারা শিক্ষকতা করছেন, আপনারা নিজের পেশায় আছেন, সিম্পলি ওপেন টু দ্য মাদার। কল্পনা আপনাদের নিজেদের গুরু ইষ্টদেবতাকে রেখেই বলছি, জাস্ট মাদার ইজ এ কনসাসনেস। মাদার শুধু শরীর নয়, তিনি একটা চেতনা আধারে এসেছিলেন। জাস্ট টু সি দ্য মিরাকল। আজকে এখানে শেষ করবো একটাই কারণে, আমাদের জীবন বদলাতে হবে। আমি প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম, এরকম হাজার সেশন হলো আমরা পাল্টাবো না। আমাদের পাল্টাতে হলে আমাদের রোজ জীবনের মধ্যে প্রবেশ করতে হবে, সেই জীবনের সামনে একটা দিশা রাখতে হবে। মায়ের এন্টার ভলগুলো হচ্ছে কনভারসেশন, আমাদের কথাবার্তা চলে। তিনি বলেছেন মায়ের যে আলাপ আপনি পড়বেন, রান্নাঘরের ফ্লেমটা গ্যাসে কতটা করতে হয় তাও মা বলেছেন, কিভাবে তরকারি কাটতে হয় তাও বলেছেন, কিভাবে খেতে হয় তাও বলেছেন। এটা যে প্রতিদিনের জীবন শৈলী। আজকে আমি বলবো এই ধরনের সেন্টারে পাঠচক্র মাস্ট। পাঠচক্র ছাড়া আপনি একটা নতুন জেনারেশন তৈরি করতে পারবেন না। টিচারদের নিয়েও পাঠচক্র। আমার নর্থ বেঙ্গলের কতগুলো ক্লাস্টার করেছি প্রাইভেট স্কুলকে নিয়ে, তারা অলরেডি পাঠচক্র শুরু করে দিয়েছে। প্রাইভেট স্কুল তারা আজকে 3টে স্কুল জয়েন্টলি মায়ের জন্মজয়ন্তী করছে, তারা কখনো এই পথের প্রতীক নয়। বলছি স্যার আমরা মাকে জিনিস আমরা এই শিক্ষার কাজ করতে গিয়েই দেখছি, মায়ের যে শিক্ষা অন্বেষণ বই আছে। সুতরাং আজকে আমি এই কথা বলে শেষ করব যে মা মানে একটা জীবন দর্শন। আমার জীবনে রাগ কেন হয়, রাগকে কি করে জয় করতে পারি, আমার অবচেতনে খারাপ স্বপ্ন থেকে, সেই স্বপ্নগুলো থেকে আমার অবচেতনকে কি করে ইরেজ করতে পারি। ইরেজ অবচেতন এমন জিনিস, আপনি সাধু হয়ে যাওয়ার পরে আপনার অবচেতন থেকে স্বপ্ন আসবে, কারণ ওটা একটা তলানি। সেই তলানিতে পৃথিবীতে কেউ কাজ করতে পারেনি, কাজ করার দরকার নেই। শ্রীঅরবিন্দ সেই তলানিতে নেমে কাজ করেছেন, মা কাজ করেছেন। সেইটা তার সাবিত্রীতে আছে, তার দেবতার তপস্যা বিখ্যাত লং পোয়েমে আছে, গডস লেভারে, যে তিনি কি করেছেন হিউম্যানিটির জন্য অবচেতনে কাজ করে। কিন্তু বাকিটা আমাদের নিতে হবে। বাকিটা মায়ের যে দিশা দিয়েছেন, মা বলছেন আমি তোমাদের গুরু নই, আমি তোমাদের গুরু হতে, আমি তোমার বন্ধু। যে বন্ধু তোমার সংকটেও আছে, তোমার সাফল্যেও আছে। বাছা আমি তোমাদের বন্ধু সাথী। সেই মায়ের 149তম আবির্ভাব দিবস, 148তম জন্ম জয়ন্তীতে এইটুকু বলেই শেষ করব। জাস্ট আউট অফ ইনকুইজিটিভনেস, কিউরিওসিটি, জাস্ট মার কাছে ওপেন করে দেখুন। সমস্ত বিশ্ব রহস্যকে তিনি ধরে রাখেন আনন্দে। যে ইন্টিগ্রেটেড ভাবে মাকে কখন আস্থা নিশ্চিত বলছেন, এইরকম যুগের প্রয়োজনে এত ক্রিটিক্যাল ওয়ার্ল্ড সিচুয়েশনের মধ্যে 19 শতাব্দীর ইতিহাস মানে সাংঘাতিক টাফ সিচুয়েশন, সেই সময় মায়ের সেটা ইন্টিগ্রেটেড সমস্ত পাওয়ার নিয়ে মায়ের যে 4টি শক্তি বলেছেন, শক্তি চতুষ্টয়, মহেশ্বরী, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী পড়ে দেখবেন। এই শক্তি চতুষ্টয় প্রতিদিন আমাদের মধ্যে কাজ করতে চাইছে, কাজ করতে পারছে না।
আমি এটা নিয়ে একটা নর্থ বেঙ্গলে সেবা সোসাইটি হলে লাস্ট আমি একটা সেমিনার করে এলাম, ইউটিউবে আপলোড করেছে, আমার ইউটিউবে আছে, যে আমরা জানি না আমরা ধর্মচর্চা করছি, মন্দিরে উপাসনা করছি, মানত করছি, বোগাস, কিচ্ছু হবে না, হাজারবার করলে হবে না, আমাদের জীবন পাল্টাবে না। আমাদের জীবন পাল্টানোর জন্য অবতার আসছে, আমরা পাল্টানোর রহস্য বুঝেছি না। আমরা আর একটা জান্তক জৈব প্রক্রিয়া সন্তানদের জন্ম দিচ্ছি, সন্তানরা একটা জান্তক ক্ষুধার মধ্যে আসছে পৃথিবীতে, ফলে যে চেতনার মধ্যে আসছে তারাও সেই চেতনার আবহাওয়ার মধ্যে তারা জন্ম নিচ্ছে, আবার নিচ্ছে। কজন সচেতনভাবে আমরা একটা সন্তানকে জন্ম দিই? ইট ইজ এডুকেশন, প্রিনাটাল এডুকেশন। মা সেই নিয়েও লিখেছেন একটা সন্তানকে কি করে জন্ম দিতে হয় তার প্রাক প্রস্তুতি আমাদের শাস্ত্রে আছে, শরৎচন্দ্র লিখেছেন। সুতরাং আমরা কিছুই নেব না, একদিন আসবো সলিউশে। আশা করবো, আমি ভীষণ আশাবাদী, আপনারা নতুন করে ভাববেন আমার জীবনটা সবচেয়ে কি করে সিকিউর হয়। আমি তো স্বার্থপর, আমি কিছু বুঝি না, আমি নিজের জীবনটা বুঝি। নিজের জীবনটা বুঝতে হবে, নিজের জীবনটাকে সিকিউর করতে হবে, সেফটি করতে হবে। সেই সিকিউরিটি সেফটির জন্য আমাকে এই রসায়নটাকে বুঝতে হবে, নাহলে কিছুতেই আমরা সুরক্ষিত থাকবো না। চারিদিকে আগুন লেগেছে, ঘরে আগুন ঢুকবে, সরি টু সে। এই ঘরের আগুনকে যদি নির্বাপিত করতে হয়, আমাদের নিজেদের ভিতরে ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে। ফায়ার এক্সটিংগুইশার মানে নিজেদের সেই অগ্নি নির্বাপনের যন্ত্র হয়ে উঠতে হবে, না হলে বাইরের আগুন আমাদের ছারখার করে দেবে। আধ্যাত্মিকতা হচ্ছে সেই ফায়ার এক্সটিংগুইশার, আগুন লাগলে ভিতরে সেই এক্সটিংগুইশার দিয়ে আমাদের সমষ্টিগত জীবন, সমাজ জীবনের আগুন করে নেওয়া যায়। নমস্কার। আমাদের